চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের সময় বিধ্বস্ত বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, এক পাইলট নিহত। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে নেই চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত, দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের। মেয়াদ উত্তীর্ণ ঔষধ, পচা, বাসি ও নোংরা খাবার বিক্রির অপরাধে যশোরের খাজুরা বাজারের 3টি প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদ। পুরো সংবাদ জুড়ে সাথে আছি আমি নুসরাত জাহান। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আইএসপিআর জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি অবতরণ করা হয়। এই ঘটনায় আহত 2 পাইলটকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে স্কোয়াড্রন লিডার আসিম নামের এক পাইলট মারা যান। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ তালুকদার পেয়েছেন 30,730 ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন আবু তালেব মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন কল্পনা বেগম। অন্যদিকে মধুপুর উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী। ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে গাজীপুরের কাপাসী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী আয়ুব, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন শিকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপলেট প্রতীকে কিশোর রায়চৌধুরী মণি, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে প্রার্থী জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী শিল্পী আক্তার নির্বাচিত হয়েছেন। রাতে উপজেলা পরিষদ সভা কক্ষে এই 3 পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও 200 ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে সংশ্লিষ্ট থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন গজারিয়া থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক জাহিদ হাসান। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব খান মামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মামলার এজাহারে 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মাসুম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে 16 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে দীর্ঘদিন যাবৎ চিকিৎসকের পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এদিকে নিয়োগ প্রক্রিয়ার জটিলতাকে দায়ী করে সমাধানের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রেল শ্রমিক কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে 1908 সালে স্থাপিত হয় 16 শয্যা বিশিষ্ট পার্বতীপুর রেলওয়ে হাসপাতাল। হাসপাতালের চিকিৎসক নার্স সহ 14টি পদে 28 জনের স্থলে রয়েছে 10 জন কর্মকর্তা কর্মচারী। ফলে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। ডাক্তার না থাকাতে আমাদের জটিল কঠিন রোগীর আমরা চিকিৎসা পাচ্ছি না। আর ডাক্তার থাকতো তো আমাদের চিকিৎসার বিবরণগুলো বলতে পারতাম, সেই বিবরণ আমরা ওষুধ পাইতাম। সংকট নিরসনে দ্রুত চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিযুক্তের দাবি স্থানীয়দের। স্থায়ীভাবে এখানে আমাদের বড় কোনো
হ্যাঁ ডাক্তার সাহেব আসুক, মানে আমাদের বড় স্যার ডিএমও স্যার এখানে আসুক, এটাই এখন আমাদের দাবি। হাসপাতালে একজন অভিজ্ঞ ডাক্তারকে দেয়া হোক, যাতে আমরা আমাদের চিকিৎসা আমরা এখানে করতে পারি। এই হাসপাতালে একটা খুব জরুরি একটা পদ ড্রেসার, সেটাও নেই। তাছাড়া 2টা পাহারাদার না থাকায় মাত্র হাসপাতালের মূল্যবান জিনিসপাতি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসা সংকটে দ্রুত সমাধানের আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ। রেলের যে সহকারী সার্জন পদটা, এটা নন ক্যাডার হওয়ার কারণে ডাক্তাররা আসেন কিন্তু এখানে থাকেন না। তো রেলে এই পদটাকে আমার মনে হয় যেটা ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত করতে পারলে তাহলে ডাক্তাররা আমরা পাবো। হাসপাতালের তো প্রান্ত ডাক্তারই, ডাক্তার না থাকলে তো আপনি অ্যাক্টিভিটি কে করবে? মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি 1985 সালের, তো সেই নিয়োগ বিধি অর্থ মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় বলছে এটা কারেকশন করার জন্য, আধুনিকরণ করার জন্য। তো সেই জন্য রেল মন্ত্রণালয় কাজ করতেছে, রেল মিনিস্ট্রি। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটিতে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। দিনাজপুরের ফুলবাড়িতে পণ্যবাহী ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, 3 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছে সকালে ফুলবাড়ি ঢাকা মহাসড়কে পৌর এলাকার বারকোনা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহত ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রংপুর ও দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে রেলওয়ে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে ভোরবেলা রেলওয়ে ব্রিজের শেষ প্রান্তে পিলারের গোড়ায় ঝোপের মধ্য থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ তাদের হেফাজতে নেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানিয়েছেন এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে। আশুলিয়ায় 3.5 কোটি টাকা মূল্যের সরকারি প্রায় 30% জমি দখল মুক্ত করা হয়েছে। দুপুরে ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে প্রভাবশালীদের দখলে থাকা জমি দখলমুক্ত করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ। তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে আশুলিয়ার বড় রাঙামাটিয়া মৌজায় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি খাস প্রায় 30% জমি দখল করে রেখেছিলেন। ঢাকা জেলা প্রশাসকের উদ্যোগে ওই জমি দখল মুক্ত করা হয়েছে। সেখানে সরকারি সাইনবোর্ড টানানো হয়। আশুলিয়ার সকল দখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। মেয়াদ উত্তীর্ণ ঔষধ, পচা বাসি ও নোংরা খাবার বিক্রির অপরাধে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন যশোর ক্যাবের সদস্য রকিবুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এ পর্যায়ে আমাদের কৃষি। নড়াইল জেলার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার বিকেলে নড়াইল খাদ্য বিভাগের সদর উপজেলা খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মুখার্জি সহ অন্যান্যরা। চলতি বোরো মৌসুমে জেলার 3 উপজেলায় 4,965 মেট্রিক টন ধান এবং 4,653 মেট্রিক টন সিদ্ধ চাল এবং সদর উপজেলায় 306 মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। বরিশালের হিজলা এবার বোরো ধানের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা, কিন্তু ধানের দাম নিয়ে কৃষকরা হতাশ। উপজেলা বিভিন্ন এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হলেও বাজারে ধানের দাম কম থাকায় লোকসান হবে চাষিদের, এমনটাই জানায় কৃষকরা। বাজারে চাহিদা কম থাকায় চাষিরা বাজারে ধান বিক্রি করতে পারছে না। ব্যবসায়ীরা জানিয়েছে হাইব্রিড ধানের চাহিদা কম থাকায় ধান কিনছে না তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব আল আজাদ জনি জানিয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রক্রিয়া চলছে। কক্সবাজারে মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ড ফিশের আয়োজনে ইকো ফিশ 2 প্রকল্পের 5ম বছরের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের কলাতলিতে একটি হোটেলের সম্মেলন কক্ষে ইকো ফিশ 2 প্রকল্পের চিফ অব পার্টি ডক্টর মোকাররম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর।
ইউএসআইডি এর অর্থায়নে সভায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুর রউফ, চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক আব্দুস সাত্তার, আসাদুজ্জামান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। জামালপুরে উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী বোরো মৌসুমের জাত বিনা ধান 25 মার্চ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা দীপকাইট গ্রামে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মার্চ দিবসের আয়োজন করা হয়। বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম, উপপরিচালক জাকিয়া সুলতানা, সদর উপজেলা কৃষিবিদ ইমদাদুল হক। পরে কৃষকদের মাঝে নমুনা শস্য কর্তন করা হয়। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়েব আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, উপসহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগীতে কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অধীনে 7টি ইউনিয়নে প্রায় 10,000 কৃষককে এই সুবিধা প্রদান করা হয়েছে। প্রতিজন কৃষক 5 কেজি ব্রি ধান 48-এর বীজ ও 20 কেজি সার পেয়ে খুশি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা কৃষি অফিসার তানজিল আহমেদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ। কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কুড়িগ্রাম সরকারি মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে তাদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ছাত্রীরা জানায়, কুড়িগ্রাম মহিলা কলেজে পরীক্ষার সময় শিক্ষকরা নিয়ম মেনে পরীক্ষার ডিউটি পালন করলেও অন্য 2 কলেজে তাতে আপত্তি করে। তারা মহিলা কলেজের কেন্দ্র পরিবর্তন করেছে, তারা পূর্বের ন্যায় কেন্দ্র বহাল রাখার দাবি জানিয়েছে। স্মার্ট গ্রাম পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দায়িত্ব কর্তব্য সম্পর্কিত 5 দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকারের উপপরিচালক শরীফুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সহ অনেকে। বাঞ্ছারামপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, সাইদুল ইসলাম বকুল, পৌর মেয়র তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির ও সিভিল সার্জন সিদ্দিকুর রহমান সহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটির দপদপিয়া 69 নং পূর্ব দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমর সুপারিশ ক্রমে নলছিটি উপজেলা মাইটিভি প্রতিনিধি রাশেদ খান মিঠুকে প্রতিনিধি হিসেবে 11 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সদস্যদের সম্মিলিত ভোটে সহ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। দুপুরে বিদ্যালয়ের নিজ কক্ষে এই নির্বাচনে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন শাহাবুদ্দিন বখতিয়ার। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং কর্মকর্তা আলিনা পারভীন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী
প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান। টাঙ্গাইলের ঘাটাইলের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই তো বসে নেই প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন জোরালো প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা। ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৩ জন পুরুষ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু। আজ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট চেয়ে ও লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালান তিনি। গাজীপুরের শ্রীপুরে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল কর্মচারী নকল ও নবিশদের দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার শ্রীপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্রীপুর সাব রেজিস্ট্রার ওসমান গনির সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। নরসিংদীর বেলাবতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা সভাকক্ষে জেলা তথ্য অফিসার শামীমা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজবুল হাসান, বেলাবো সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ। মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ১৪ প্রার্থী এবং জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনগণের পাওয়া না পাওয়া এবং নির্বাচন পরবর্তী উন্নয়নের বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। চট্টগ্রামের তরুণ নির্মাতা এসডি জীবনের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম দুনিয়ার খেলার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে ওয়েব ফিল্মটির ৩টি শো প্রদর্শিত হয়। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন কলামিস্ট ডক্টর মাসুম চৌধুরী, নাট্যকার সজল চৌধুরী, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, কাহিনীকার প্রিয়া সেন সহ আরও অনেকে। নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনী পৌরসভার সহযোগিতায় পশ্চিম মালদহ ও চৌগাছি এলাকায় 2টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। দুপুরে এই কাজের উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। এ সময় পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, উপজেলা সহকারী কমিশনার নাদির হোসেন শামীম উপস্থিত ছিলেন। পঞ্চম দিনের মতো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের চুক্তিভিত্তিক চাকুরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুরে কক্সবাজারের ছিলংজা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে বিলিং সহকারী লাইন ক্রু MCM এর যৌথ উদ্যোগে এই কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এজিএম রুহুল আমিন, কামরুল হাসান, সোহানুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালিক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও মানিকগঞ্জ ৩ আসনের সর্বস্তরের জনগণের ব্যানারে সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার সহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নে 7 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আলীর বিচার, ফাঁসি ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। নোয়াখালী লক্ষ্মীপুর হাইওয়ে সড়কে চন্দ্রগঞ্জ বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সচেতন মহল,
এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই অংশ নেয়। দর্শক, সংবাদ শেষ করব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মনোমুগ্ধকর দৃশ্যের খবর জানিয়ে। সড়কে দীর্ঘ যাত্রায় ফুলের সুবাসের সঙ্গে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে যদি যাওয়া যায় তবে কেমন হতো। কল্পনার মতোই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রীরা বাহারি ফুলের সুবাস আর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। মহাসড়কের কুমিল্লা অংশের 100 কিলোমিটার এলাকার বেশিরভাগ অংশেই চোখে পড়বে এমন দৃশ্য। প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। কৃষ্ণচূড়া, সোনালু, কাঞ্চন কিংবা করবী এমন নানান প্রজাতির ফুলে সেজেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে সড়ক বিভাজনে থাকা এসব ফুলের মেলা। দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত কুমিল্লা অংশে এসব ফুলের সৌন্দর্য অন্যরকম এক আবহ তৈরি করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তবে নান্দনিকে সৌন্দর্য ধরে রাখতে গাছগুলো নিয়মিত পরিচর্যার দাবি সাধারণ মানুষের। এগুলো আসলে জনগণের জন্য স্বস্তিবোধ এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে। পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে। বেসিক্যালি ডিভাইডারের মাঝখানে যে ফুল গাছগুলো আছে এগুলো যখন দেখি আমাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। আমাদের পরিবেশগুলো আসলে উন্নত দেশের মতো নেই, কান্ট্রির মতো নেই হচ্ছে। যখন মহাসড়ক দিয়ে রিক্সা দিয়ে আসি বা গাড়ি দিয়ে আসি, ফুলের সৌন্দর্য আমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। বছর জুড়ে ফুলের এমন সৌন্দর্য পেতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসব গাছ রোপণ করেছে সড়ক বিভাগ। মহাসড়কের যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে সেসব স্থানে নতুন গাছ রোপণ করার পাশাপাশি নিয়মিত পরিচর্যার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। এখানে মানুষের যাতায়াত হওয়ার কারণে ফুল গাছগুলো আমরা রক্ষা করতে পারি না। আমাদের একটা প্রোগ্রাম আছে, বৃষ্টি হওয়ার পরপরই আমরা আবার আমাদের এই গাছগুলো রোপণ করব। রাস্তাকে রক্ষা করা, রাস্তার সৌন্দর্য রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি করলেও রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধে ভূমিকা রাখছে গাছগুলো। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। আর এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের সময় বিধ্বস্ত বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, এক পাইলট নিহত। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে হাসপাতালে নেই চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত, দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের। মেয়াদ উত্তীর্ণ ঔষধ, পচা বাসি ও নোংরা খাবার বিক্রির অপরাধে যশোরের খাজুরা বাজারের 3টি প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।